নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি একটি খুবই আলাদা ধরনের খুনের মামলা সম্পর্কে। এটি একটি 29 বছর বয়সী মেয়ের খুনের কেস। তার লাশ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তারা খুনিকে শনাক্ত করেছিল, কিন্তু তবুও পুলিশ তাকে কখনোই ধরতে পারেননি। আপনি ভাবছেন এটি কিভাবে সম্ভব? পুলিশ যদি খুনের সব তথ্য জেনে থাকে তবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত ছিল। তাহলে পুলিশ কিভাবে তাকে ধরতে ব্যর্থ হলো? আসলে এই গল্প একেবারেই অন্যরকম। যখন আপনি এই গল্পটি শুনবেন তখন আপনারও অবাক লাগবে। এটি এমন এক খুনির গল্প যে পুলিশ কখনোই ধরতে পারে না, কিন্তু তার কর্মের জন্য অবশ্যই একটি ভয়ঙ্কর শাস্তি পায়। যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এই গল্পটি শুরু করার আগে স্ক্রিনের নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমরা সবসময় এই ধরনের ক্রাইমের গল্প নিয়েই আসি। 11 ফেব্রুয়ারি 2011 তারিখে দিল্লি রেলওয়ে স্টেশনে অন্যান্য দিনের মতো গাদাগাদি ভিড় ছিল। হঠাৎ সেখানে পুলিশ একটি কালো ব্যাগ দেখতে পায়, যা একেবারে অবহেলিত অবস্থায় পড়েছিল। যখন পুলিশ ব্যাগটি খোলে তারা হতবাক হয়ে যায়, কারণ ব্যাগের ভেতরে একটি মেয়ের লাশ ছিল। সেই মেয়ের পরিচয় বের করার জন্য পুলিশের কাছে বিশেষ কোনো সূত্রও ছিল না। শুধুমাত্র তার কোমরের ওপর একটি ময়ূরের পাখির ট্যাটু থাকায় পুলিশ তাতে শনাক্তের চেষ্টা করে। পুলিশ একটি পাবলিক নোটিশ জারি করতে যায় যাতে মেয়েটির পরিবারে তাদের সঙ্গে যোগাযোগ করে। তৎক্ষণাৎ মিডিয়া এই ঘটনার ওপর বিশাল প্রচার করে। তারা মেয়েটিকে নাম দেয় দ্য গার্ল উইথ দ্য পিকক ট্যাটু। 13 দিন পরেও যখন মেয়েটির লাশ শনাক্ত করতে কেউ আসেননি, পুলিশ হতাশ হয়ে নিজে থেকে মেয়েটির শেষকৃত্য করার সিদ্ধান্ত নেয়। সেদিন যখন তার শেষকৃত্য হওয়ার কথা ছিল তখন একজন পুলিশের সামনে আসে। সে নিজেকে মেয়েটির বাবা হিসেবে পরিচয় দেয় এবং অবশেষে পুলিশ জানতে পারে মেয়েটির নাম ছিল নিতু সোলাঙ্কি। এবার পুলিশের কাছে একটি সূত্র ছিল। তারা নিতু সোলাঙ্কির সম্পর্কে আরও তথ্য জানতে তার পরিবার ও পরিচিতদের সঙ্গে কথা বলতে শুরু করে। নিতুর বোন অল্পা জানায় যে নিতু একজন ল গ্র্যাজুয়েট ছিল এবং সহজেই কোনো ছেলে তাকে উত্ত্যক্ত করতে পারত না। সে শীঘ্রই উল্টো জবাবও দিত। 2010 পর্যন্ত নিতু একটি কল সেন্টারে কাজ করছিল। 2010 সালে হঠাৎ সে তার পরিবারকে জানায় যে তার কাছে সিঙ্গাপুর থেকে একটি চাকরির অফার এসেছে এবং সে সেখানে চলে যাচ্ছে। পুলিশ এটি শুনে অবাক হয়ে যায়। তাদের মাথায় প্রশ্ন জাগে, যদি নিতু সিঙ্গাপুরেই চাকরি পেয়েছিল তাহলে তার লাশ দিল্লিতে কিভাবে পাওয়া গেল? নিতুর পরিবারও এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত ছিল। যদিও পুলিশ নিতুর ছবিগুলো সংবাদপত্র এবং নিউজ চ্যানেলগুলিতে প্রকাশ্য করেছিল, তবু নিতুর পরিবার প্রথমে পুলিশের সাথে যোগাযোগ করেননি, কারণ তাদের মনে হয়েছিল যদি সে সিঙ্গাপুরে থাকে তবে দিল্লিতে তার খুন হওয়ার কোনো কারণই হতে পারে না। তবে যখন তাদের বুঝতে পেরেছিল যে পুলিশের পাওয়া লাশ আসলে নিতুরই, তখন তারা বড় দুঃখের সাথে পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশ যখন নিতুর পেছনের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করল তখন তারা জানতে পারে যে নিতু কখনোই সিঙ্গাপুরে যায়নি। সে তার পরিবারকে মিথ্যে কথা বলেছিল যে সে সিঙ্গাপুরে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে দিল্লিতে তার বয়ফ্রেন্ড রাজু গেহলটের সাথে লিভ ইন রিলেশনশিপে ছিল। রাজু গেহলট এখন পুলিশের প্রধান সন্দেহভাজন। পুলিশের সন্দেহ নিশ্চিত হয় যখন তারা রাজুর এক কাজিন নবীন শৌকিনের সাথে যোগাযোগ করে। নবীন পুলিশকে জানায় যে রাজু 11 ফেব্রুয়ারি 2011 সালে তাকে ফোন করে বলেছিল যে সে নিতুরকে খুন করেছে এবং লাশ গায়েব করতে তার সাহায্য চায়। নবীন মেনে না নেওয়ার কারণে রাজু নিজেই নিতুর লাশ একটি ব্যাগে ভরে দিল্লি রেলওয়ে স্টেশনে রেখে আসে। আসুন জানি এই রাজু গেহলট কে। রাজু গেহলট দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ভোকেশনাল স্টাডিজে স্নাতকোত্তর করার পর ট্যুরিজম মাস্টার ডিগ্রি অর্জন করে এবং ফ্রেঞ্চ ভাষায় ডিপ্লোমা করে। তার চাকরির জন্য তাকে এয়ার ইন্ডিয়া কলোনি বাসন্ত বিহারে একটি বাড়ি দেওয়া হয়েছিল। নিতু এবং রাজু লিভ ইন রিলেশনশিপে ছিল। তাদের একই সাধারণ গোত্র ছিল।
যা ভারতের অনেক স্থানে ভাই বোন হিসেবে গণ্য হয়। নিতু ভাবল যে তার পরিবার যদি এই তথ্য জানতে পারে তাহলে তারা কখনোই তাদের বিবাহের জন্য রাজি হবে না। তাই তারা তাদের সম্পর্ক গোপন রাখার সিদ্ধান্ত নেয়। তারা কিছু সময়ের জন্য বেঙ্গালুরু চলে যায়, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে 20 জানুয়ারি 2011-তে দিল্লিতে ফিরে আসে। দিল্লিতে তারা একটি ভাড়া বাড়িতে থাকত, যেখানে তাদের মধ্যে অর্থনৈতিক সংকট এবং চাকরির অভাবে ঝগড়া হতে শুরু করে। রাজুর পরিবার প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু নিতু বারবার রাজুকে তার বাবার সাথে কথা বলতে সম্পত্তি অংশ চাওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু রাজু বিষয়টি এড়িয়ে যায়। নিতু ও রাজুর মধ্যে ঝগড়া এতটাই বৃদ্ধি পায় যে একদিন হাতাহাতি থেকে নিতুর মৃত্যু ঘটে। রাজু তার লাশ একটি ব্যাগে ভরে দিল্লির রেলওয়ে স্টেশনে রেখে আসে। রাজু গেহলট ধরা পড়তে না পারার কারণ ছিল তার স্মার্টফোন না ব্যবহার করা। 2019 সালে রাজু গেহলট নাম পরিবর্তন করে রোহন দহিয়া নাম নিয়ে গুরগাঁওতে একটি বড় ইনফোটেক কোম্পানিতে চাকরি নেয়। সেখানে সে নানা ধরনের জাল ডকুমেন্ট ব্যবহার করে এবং একজন দক্ষ কর্মী হিসাবে পরিচিত লাভ করে। তার কিপ্যাড ফোন ব্যবহার করার অভ্যাসের জন্য কেউ সন্দেহ করেনি। রাজু গেহলট বা রোহন দহিয়া নামে পরিচিত ব্যক্তি গুরগাঁওতে একজন সাধারণ কর্মী হিসাবে পরিচিত ছিল। 2019 সালে তার লিভার সিরোসিস ও কিডনি সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় রাজু তার সঠিক পরিচয় প্রকাশ করে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করে। রাজু গেহলট 8 বছর পর পুলিশের হাত থেকে পালিয়ে মৃত্যুবরণ করে। এই কেসটি দেখাচ্ছে যে কিভাবে একজন চতুর অপরাধী নিজের অপরাধের সাজা থেকে পালাতে পারে এবং পুলিশের জন্য চ্যালেঞ্জ হতে পারে। রাজু গেহলট জাল ডকুমেন্ট তৈরির দক্ষতার মাধ্যমে পুলিশের চোখে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। পুলিশ মনে করে যে দেশের মধ্যে জাল ডকুমেন্ট তৈরির ওপর কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে অপরাধীরা সহজে পালাতে না পারে। আপনি কি মনে করেন, রাজু গেহলট প্রকৃতপক্ষে প্রকৃত শাস্তি দেওয়া হয়েছে কি? আপনার মতামত মন্তব্য করে জানান, এবং যদি এমন আরও আকর্ষণীয় গল্প জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান। আগামী গল্পে আবার দেখা হবে, তখন পর্যন্ত সাবধানে থাকুন। ধন্যবাদ।